কখনো দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিগত সরকারের মতো শিক্ষায় রাজনীতিকরণ করা হবে না। সকালে সচিবালয়ে তারা এসব কথা বলেন। সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবো না। আমি করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেবো না। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস ও চোরাই স্বর্ণ বিক্রেতা রবিউল আউয়ালকে গ্রেফতার করেছে পিবিআই। আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। মাত্র 2 দিনের জন্য কাজে ঢুকে পরিকল্পিতভাবে হত্যার পর লুটপাট, তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মঙ্গলবার দুপুর 2:30 উত্তরার 18 নম্বর সড়কের এই বাসা থেকে পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছেন বিলকিস নামের এই নারী। দেখতে মনে হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, নির্ভার। তবে কিছুক্ষণ আগেই পানির সঙ্গে কড়া মাত্রায় চেতনানাশক খাইয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে লুটে নিয়েছেন নগদ টাকা ও স্বর্ণালংকার। চেতনানাশকের প্রতিক্রিয়ায় প্রাণ হারান গৃহকর্ত্রী আয়েশা আক্তার। স্বামী আনোয়ার হোসেন বেঁচে গেলেও হারান সহধর্মিণী ও জীবনের সঞ্চয়। ঘটনার মাত্র 2 দিন আগে বিশ্বাস করে গৃহকর্মী হিসেবে বিলকিসকে নিয়েছিলেন পরিবারটি। ঘটনার পর ছায়া তদন্তে নামে পিবিআই। ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিলকিস এবং চোরাই স্বর্ণ কেনা এক জুয়েলারি দোকানের মালিককে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিলকিসের ভয়ঙ্কর পরিচয়। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের। বিলকিসের 6টি নাম, কখনো কণা, কখনো নূরজাহান, কখনো মমতাজ বা কখনো মারুফা নামে পরিচয় দিতেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে 5টি চুরির মামলা। এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে, এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। পুলিশ বলছে জামিনে বেরিয়ে পরিচয় বদলে নতুন বাসায় কাজ নেয় বিলকিস। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সরকারের নিকট 5টি দাবি উত্থাপন করা হয়। গত 18 ফেব্রুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল রাজধানীর মৌলভীবাজারে অভিযান পরিচালনাকালে জরিমানা করেন। এর প্রেক্ষিতে ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো ব্যবসায়ীদের জড়ো করে দোকানপাট বন্ধ করার হুমকি দিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। হবিগঞ্জের বাহুবল থানার ওসি সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালমন্দ করার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তুষার চৌধুরী আটক করা হয়। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে অকথ্য ভাষায় গালমন্দ করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তবে অভিযুক্ত তুষার জানিয়েছেন, অডিও ক্লিপটি এডিট করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছেন, ৭০,০০০ নারী পুরুষ আহত হয়েছেন। তাই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে প্রথম অধিবেশনে। সচিবালয়ের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। সময় মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে যান তিনি। সচিবালয়ে গিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা কারা অফিসে গেছেন তার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সাথে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে সবাইকে নির্দেশনা দেন তারেক রহমান। অংশ নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সিনিয়র মন্ত্রীদের সাথে বৈঠকে সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয় রোজার মধ্যেই বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদলের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। কেন চালু হচ্ছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বাংলাদেশ সৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিস্তারিত আলোচনা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দুদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে ঢাকার সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা নদী প্রকল্পে কাজ করতে প্রস্তুত বেইজিং। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারত, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা বিষয় উঠে আসে। ব্রিফিংয়ে চীনা রাষ্ট্রদূত দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে বলে আশা প্রকাশ করেন। জানান, তিস্তা নদীসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রকল্পে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন দুদেশের সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপকে ভালো চোখে দেখবে না বলেও জানান ইয়াও ওয়েন। Definitely, Tista project, it is something we discussed with Bangladesh side for a long time. So China, we are stand ready. So we'll see, we are willing to work with new government to proceed with this project. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Ms. Tariq Rahman, that is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. এরপর দুপুরে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অংশগ্রহণমূলক দেশ গড়তে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। ইঙ্গিত দেন দুদেশের ভিসা সংকট সমাধানের। We look forward to engaging with the new government in Bangladesh, that we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. সবার শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে দুইজন আজ সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী ইমাম হাসান তাইম। সেই হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিসি ইকবাল হুসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এডিসি মাসুদুর রহমান মনির সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। তবে এই মামলায় গ্রেফতার আছেন সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও এসআই শাহাদাত আলী। অন্যরা পলাতক আছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় ২ জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। ২ জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানিসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনে ২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২০ জুলাই মিরপুর ১০ নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে। আওয়ামী লীগের নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই ১৮ বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। মিরপুর ১০ নম্বরে ওনার বাড়িতে নিয়ে আসলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি। আমাদের যে আসামিরা সালমান এফ রহমান এবং আনিসুল হক ওই ১৪ দলের মিটিংয়ে ছিল না, এই মর্মে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এইগুলো আমরা আজকে জমা দিয়েছি। এগুলো যখন প্রসিকিউশনের সাক্ষ্য ক্লোজ হবে দেন হয়তো আমরা এভিডেন্স আকারে কোর্টে নিয়ে আসবো আর কি। এছাড়া কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীকে জেরা করেছে প্রসিকিউশন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে কে কোন দর্শন, বর্ণ বা ধর্মের তা দেখা হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড প্রদান বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। কাদেরকে এই কার্ড দেওয়া হবে তা নির্ধারণ করতে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করা হবে বলেও জানান তিনি। জাহিদ হোসেন বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন স্তরে বসবাস করা নারীদেরকে দিয়ে শুরু হওয়া কর্মসূচি ধীরে ধীরে উঁচু স্তরে নিয়ে আসা হবে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্রকে মূল ধরে এই কার্ডের কার্যক্রম চলবে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, এর সাথে টিসিবি কার্ডের কোনো সম্পর্ক নেই। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের উপরে। রোববার সাংবাদিকদের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমান আল মাসুদ কথা বলেছেন। কমিশনার বলেন, যেহেতু বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দলটির উপরই নির্ভর করছে। সাংবাদিকদের আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, শেরপুর ৩ এবং বগুড়া ৬ উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে শিগগিরই। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেছেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়েছে, তবে
সংসদে সেটি অনুমোদনের পর সে অনুযায়ী নির্বাচন হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই দলগুলো প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুসারে শপথ গ্রহণের 90 দিনের মধ্যেই এই নির্বাচন করার বিধান আছে বলে জানান কমিশনার। নির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। যশোরের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রীর বিরুদ্ধে 62 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলা হয়েছে। দুপুরে সেগুনবাগে সংবাদ সম্মেলনে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মদ তাহেরা শোভা স্বামী শেখ আফিল উদ্দিন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 16 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ তামিম উদ্দিন এবং ছেলে আফনান উদ্দিনের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে অন্যদিকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। দুপুরে রংপুর 4 আসনের হারাখাঁচ এলাকার নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত এনসিপির দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। আজ সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পাকিস্তান সিরিজের আগে বিসিএলকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি এতে জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের পরখ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া বিসিএলের পারফরমেন্সের উপর ভিত্তি করেই পাকিস্তান সিরিজের দল গোছানোর পরিকল্পনা মোহাম্মদ আশরাফুলের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। রোববার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন হাবিবুল বাশার। পাকিস্তান সিরিজের প্রস্তুতির সঙ্গে তার জন্য দল নির্বাচনের কাজটাও সহজ করে দিতে যাচ্ছে সোমবার থেকে শুরু হতে যাওয়া বিসিএল। উদ্বোধনী ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল 9টায় মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। একই সময়ে রাজশাহীতে লড়বে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। 2025 সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান করা শান্ত বিসিএলকে দেখছেন প্রস্তুতির বড় সুযোগ হিসেবে। খুব ভালো একটা টুর্নামেন্ট প্রিপারেশনের জন্য, পাশাপাশি যারা নতুন কিছু ক্রিকেটার ওখানে খেলার হয়তো সুযোগ পাবেন বা যারা ডোমেস্টিক রেগুলার খেলছেন তাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। এদিকে বিসিএলের পারফরমেন্সের উপর ভর করেই পাকিস্তান সিরিজের দল গোছানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেটও উপস্থিত থাকবেন ম্যাচ ভেন্যুতে। বিসিএলটা ভালো করে তারপর পাকিস্তান সিরিজ থেকে আমাদের স্টার্ট হবে। আপনারা জানেন যে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের টপ 7-8-এ থাকতে হবে। সেইটা একটা প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা নিয়ে চিন্তা করছি যে কীভাবে 2027 ওয়ার্ল্ড কাপ আমরা স্ট্রেট খেলতে পারি। ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খেলার মাঠের সংকট কাটিয়ে উঠতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নিতে চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুধু ঢাকা নয়, জেলা শহরগুলোর প্রশাসকদের সাথেও এ বিষয়ে আলোচনায় বসবেন তিনি। এছাড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভাতে স্কুল পর্যায়ে কোনো কোনো খেলা পাঠ্যক্রমে যুক্ত হতে পারে এ বিষয়ে পরামর্শ চেয়েছেন প্রতিমন্ত্রী। গ্রামীণ জনপদ সহ আমাদের ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি সেই পরিকল্পনাগুলো আমরা নিব।